ধন্যবাদ সবাইকে আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সাম্প্রতিক সময় অর্থাৎ এখনও বিগত 3 দিন ধরে বাংলাদেশ সফরে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং একসাথে পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাক দার। তিনি একজন ঝানু কূটনীতিবিদ এবং রাজনীতিবিদ হিসেবে পাকিস্তানে বিখ্যাত একজন ব্যক্তি, এবং তার কথা এই জন্যই বেশিভাবে উল্লেখ করছি কারণ এই বছরের 2রা জানুয়ারি তিনি একটা মন্তব্য করেছিলেন তার একটা সংবাদ সম্মেলনে বা একটা বক্তব্যে, যে বাংলাদেশ তাদের বিসরা হুয়া ভাই, অর্থাৎ তাদের হারিয়ে যাওয়া ভাই। আমরা বলি না মেলায় হারিয়ে যাওয়া ভাই, এবং তিনি সেভাবেই আসলে উল্লেখ করেছেন যে বাংলাদেশ হচ্ছে পাকিস্তানের সেই মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই বা বড় ভাই, যাই হোক সহোদর ভাই। কিন্তু বাংলাদেশ কেন পাকিস্তানের হারিয়ে যাওয়া বা বিসরা হুয়া ভাই হতে যাবে? বাংলাদেশ তাদের গোয়ালঘর থেকে হারানো একটা গাভী হতে পারে আমার মতে। গাভীটাই 71 সালে রশি ছিঁড়ে স্বাধীন হয়ে গেলে ওদের দুধ খাওয়া বন্ধ হয়ে যায়, কারণ বাংলাদেশ ছিল তৎকালীন পাকিস্তানের দুধ দেয়া গাভী। বিসরা হুয়া ভাই না হয়ে গাভী, সেই বিতর্কে আর এখন আমরা নাই গেলাম। ইসাকদার বাংলাদেশ সফরে এসেছেন 23শে আগস্ট। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন তার সফর নিয়ে বেশ সরগরম। সাধারণত কোনো দেশের বেশ বড় কোনো দেশের প্রধানমন্ত্রী বা সমমর্যাদার প্রেসিডেন্ট আসলে যে ধরনের আয়োজন করা হয়ে থাকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সাথে সাথে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীও এসেছেন। জাম কামাল খান এসেছেন আরও 2 দিন আগে, অর্থাৎ 21শে আগস্ট। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভারত ডিসাইড করবে না। এখানে ভারতের কথা কেন আসলো আমি জানি না। অবশ্যই ভারত কেন করবে? বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে বা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কার সাথে কী সম্পর্ক বজায় রাখবে, কোন ধরনের রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে, সেটা সম্পূর্ণই বাংলাদেশের উপর নির্ভর করবে। এখানে ভারতের কথা ওঠাটাই যুক্তিসঙ্গত নয়। তবে আমরা যখন ডিসাইড করব যে আমাদের ডিসিশনগুলো আমরাই, তখন আমাদের কি মান সম্মান, ইতিহাসবোধ, ক্ষত, ব্যথা, লজ্জা, ক্রোধ এসব কিছুই কি থাকবে না আমাদের কথায়? উপদেষ্টা আরও বলেছেন, অন্য 10টি দেশের সাথে আমাদের যেমন সম্পর্ক, পাকিস্তানের জন্য বা পাকিস্তানের সঙ্গেও সে সম্পর্ক থাকবে। মাননীয় উপদেষ্টার কাছে প্রশ্ন এখানেই, তিনি কি জানেন না অন্য কোনো দেশ আমাদের দেশে গণহত্যা চালায়নি? অন্য কোনো দেশ আমাদের জিসি দেব, মুনিশ চৌধুরী, আলতাফ মাহমুদ, শহীদুল্লাহ কায়সারদের মতো বুদ্ধিজীবীদের হত্যা করেনি, এবং আমাদের দেশকে বুদ্ধিচ্যুত করতে নীল নকশাও তৈরি করেনি। অন্য কোনো দেশ আমাদের দেশের সম্পদ আহরণ করে রেখে আমাদের ভালোবাসা দেখাতে আসেনি। সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিবিদ হুমায়ুন কবির তার একটা জাতীয় দৈনিকে সাম্প্রতিক সময়ে একটা লেখা লিখেছেন, যেটা আমার খুব মনোযোগ কেড়েছে। সেটা এমনই, তার কথাটাকে উদ্ধৃত করছি, আমাদের পররাষ্ট্রনীতি হলো দ্বিধান্বিত কূটনীতি এবং অসমন্বিত। দ্বিধান্বিত তো বটেই, আমাদেরকে যারা দুটি ভালো কথা বলে আমরা সেদিকেই দৌড়াই, কখনো চীন, কখনো আমেরিকা, কখনো বা পাকিস্তান। আমি এই বছরের মার্চ মাসে ডক্টর ইউনূসের সরকারের পারফরমেন্স নিয়ে কিছু লিখেছিলাম, যেমন সেখানে উল্লেখ বা একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে উল্লেখ করেছিলাম সরকার কেমন যেন দিকহারা, গতিহারা এক ছোট মাস্তুল ছাড়া এক নৌকার মতো। কথাটা তখন সত্য ছিল এবং সম্ভবত এখনও সেটা সত্য। আমাদের পররাষ্ট্র নীতি যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ দেখাতেই হয়, তাহলে তো আরও দেশ আছে পৃথিবীতে। মুসলমান দেশগুলোর ভিতর উল্লেখযোগ্য রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ওমান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত। এগুলো পছন্দ না হলে মরক্কো রয়েছে, আজারবাইজান রয়েছে, এমন আরও কত দেশ রয়েছে। অনেক মুসলমান দেশের সাথে আমাদের খুব সম্পর্ক ভালো। পাকিস্তানের এমন কি সম্পদ ও ঐতিহ্য আছে যে তাদেরকে আমাদের এতটুকু গুরুত্ব দিতে হবে বা এত সৌহার্দ্য দেখাতে হবে? যারা বলবেন কেন নয়, আমাদের জন্য আর কিছু তথ্য দিচ্ছি এখানে। বিশ্বব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী
অর্থনীতির দিকটাই আমি বিশেষভাবে উল্লেখ করব, যেহেতু অর্থনীতির বিষয়গুলো আমার নজর কাড়ে। অর্থনীতির এমন কোনো সূচক নাই যেখানে পাকিস্তানের অবস্থান বাংলাদেশের উপরে। মানে বাংলাদেশ অর্থনীতির প্রত্যেকটা সূচকেই পাকিস্তান থেকে ঢের এগিয়ে রয়েছে। জিডিপি কথাই এখানে উল্লেখ করতে পারবো। এক বছরে একটি দেশের উৎপাদিত পণ্যের মূল্য তালিকা অর্থনীতির স্বীকৃত আন্তর্জাতিক পরিমাপ বা জিডিপি। বিশ্বব্যাংকের 2024 সালের পরিসংখ্যানে পাকিস্তানের মাথাপিছু জিডিপি হলো 1484 মার্কিন ডলার। বাংলাদেশের সেখানে প্রায় $2600, প্রায় দ্বিগুণ। জিডিপি বৃদ্ধির হার পাকিস্তানের 3.2%, বাংলাদেশের সেটা 4.2%। মূল্যস্ফীতির হার পাকিস্তানে 12.6%, বাংলাদেশেরও কাছাকাছি হলেও এখন কিছুটা নমনীয় পর্যায়ে চলে আসছে, 10.5%। বেকারত্বের হারও পাকিস্তানে বেশি, যেখানে 5.5%, বাংলাদেশে 4-এর একটু বেশি, 4.5-এর কাছাকাছি। এগুলো তো অর্থনৈতিক ঘাটতির কথা বললাম, কিন্তু এর বাইরেও পাকিস্তানের যে বড় ঘাটতিটি রয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের বর্বরতার ইতিহাস। আমাদের দুর্ভাগ্য এটাই যে স্বাধীনতার পরে যে কয়টি সরকার এসেছে তারা সবাই নিজেদের স্বার্থে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যেমনভাবে পেরেছে তেমনভাবে তারা তৈরি করেছে, তাদের মন মতো করে সাজিয়েছে। নিজেদের অবদানকে আলোকিত করতে সত্যিকার ইতিহাস কখনোই তুলে ধরা হয়নি। তাই সে বিক্রয়িত ইতিহাস খোলসা করে আমরা কেউ দেখিনি। আমরা জনগণও যে যখন যেটা বলেছে সেটাই তখন বিশ্বাস করেছি। নতুন প্রজন্মের অনেকেই এখন অন্ধকারে হয়তো জানেনই না যে 71-এর সেই অন্যায় এবং অত্যাচারের বিভীষিকা, হত্যা এবং নির্যাতনের নিষ্ঠুরতা। তবুও পাকিস্তানিরা এখন বলে আমরা তাদের বিসরা হুয়া ভাই, মেলায় হারিয়ে যাওয়া ভাই। পাকিস্তানের কাছে আমাদের অনেক পাওনা আছে। প্রথম পাওনা অবশ্যই গণহত্যা এবং অনাচারের কাছে তাদের রাষ্ট্রীয় নিঃশর্ত ক্ষমা। এরপর বাংলাদেশের সম্পদ যেটা আমাদের প্রাপ্য ছিল বা আমাদের অংশে ছিল পূর্ব পাকিস্তান তৎকালীন, সেটা কড়ায় গণ্ডায় ফিরিয়ে দেওয়ার বিষয়টা রয়েছে। এছাড়াও আছে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণের বা পুনর্বাসনের একটা ব্যাপার, যেটা পাকিস্তান করবে। পাকিস্তান যে কোনো আলোচনায় এই বিষয়গুলো সবসময় এড়িয়ে যে এসেছে। এমনভাবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ মুচকি হেসে চুপচাপ এড়িয়ে গেছেন কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসে। আমনা বালুচ গত এপ্রিল মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, তৎকালীন পররাষ্ট্র সচিব, উনি এখন নাই, জনাব জসিমউদ্দিনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিবিসির এক প্রতিবেদনে তৎকালীন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে উদ্ধৃত করে বলা হয়, স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে $4.32 বিলিয়ন বা $432 কোটি দাবি করেছেন। এটা তৎকালীন অর্থাৎ 1971 সালের রিজার্ভের পরিমাণ ছিল আমাদের অংশের, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের। তখন যদি অর্থের পরিমাণ এত মার্কিন ডলার হয়ে দাঁড়ায়, তাহলে এখন বাজার মূল্যে এই অর্থের পরিমাণ কত দাঁড়ায়, যেটা পাকিস্তানের বর্তমান রিজার্ভ দিয়েও পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি না। বাংলাদেশের শাসক শ্রেণী একদিকে পাওনা ও ক্ষমা চাওয়ার কথা বলে আসছে, যেন শুধু মুখে বলার কথা সেটাই, আর একদিকে এইসব আদায় হওয়ার জন্য সম্পর্ক উষ্ণ করতে উনুন জ্বালিয়ে রেখেছেন। শাসকদের এই দ্বিমুখী নীতি বাংলাদেশের পাওনা কোনোদিন আদায় করার জন্য পথ সুগম করে নাই, ভবিষ্যতেও করবে না বা এখনও করছে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আমাদের দেশের অন্যতম একজন ঝানু কূটনীতিবিদ ছিলেন এবং তিনি খুবই একজন দক্ষ ব্যক্তিত্ব। এ বিষয়টা অবশ্যই স্বীকার্য। অমীমাংসিত 3 বিষয় আলোচনার টেবিলে আছে তার ভাষ্য অনুযায়ী। তার দৃঢ়তা দেখে ইসাক দারও মুচকি হাসবেন। শুধু টেবিলে রাখলেই হবে না, তাকে আরও দৃঢ়ভাবে সেটা উপস্থাপন করতে হবে এবং আদায়ের জন্য আরও কঠোর হতে হবে। আবার রাজনৈতিক ঘনিষ্ঠতা, পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা যাওয়া হলো সবচেয়ে ভয়ঙ্করতম একটা ব্যাপার। পাকিস্তানের রাজনীতির এমন কোনো ইতিবাচক নেই যে তার থেকে বাংলাদেশ কোনো শিক্ষা গ্রহণ করতে পারে। বরং আলী রিয়াজের রাজনৈতিক সংস্কার ঐক্যমত্যের নোটগুলোর কপি তাদেরকে দেওয়া যেতে পারে। তাদের রাষ্ট্র সংস্কারে হয়তোবা সেই নোটগুলা বা এই দলিলগুলা, দস্তাবেজগুলা কাজে লাগতে পারে।
সরকার কিছুদিন আগে পাকিস্তানিদের জন্য ভিসার কড়াকড়ি কিছুটা শিথিল করেছে। আমাদের সরকার দেশীয় অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে, সেখানে পাকিস্তানির ওই ভয়ঙ্কর অপরাধীরাও যদি কোনোভাবে আমাদের দেশে চলে আসে, আল্লাহ জানে কি হবে। যাই হোক, আমরা সে বিষয়ে বিস্তারিত নাই আলোচনা করলাম। খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্য বাড়াতে উভয় পক্ষই সম্মত হয়েছে বা আগ্রহী হয়েছে। এমনকি ইসাকদারের বাংলাদেশ সফরে তার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান, নামটা অসাধারণ সুন্দর, সহ কিছু ব্যবসায়ীও এসেছেন। ব্যবসা বাণিজ্য আগ্রহের কথা, এটা অবশ্যই গ্রহণযোগ্য। একটা দেশের সাথে অবশ্যই আমাদের বাণিজ্যিক সম্পর্ক ভালো করে গড়ে তোলা এটা উচিত। ব্যবসা বাণিজ্য বাড়াতে আগ্রহী হওয়া এটা খারাপ কথা নয়। আজকাল দুনিয়ার সব দেশেরই পণ্য সংগ্রহে পরস্পরের উপর নির্ভরতা রয়েছে। বিশ্বায়নের এ যুগে অবশ্যই পাকিস্তানের সাথে আমরা বাণিজ্যিক সম্পর্ক থেকে দূরে থাকতে পারবো না। কারো দরকার চাল, কারো দরকার তুলা। সুতরাং আমরা সেটা আমাদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের কোন পণ্যটা আমরা সহজে সুলভ মূল্যে পাকিস্তান থেকে আনতে পারবো এবং তাদের যে রপ্তানি বাজার আছে তাদের রপ্তানি বাজারে আমাদের কি পণ্য রপ্তানি করতে পারবো, সে বিষয়গুলো আমাদের দৃষ্টিতে রাখতে হবে এবং এ বিষয়ে বাণিজ্যিক চুক্তিগুলো আমাদের পারস্পরিকভাবে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা লাভবান হই। বাংলাদেশের সব দাবিগুলো মেটানোর আগে পাকিস্তানের সঙ্গে এর চেয়ে বেশি কিছু সম্পর্ক গড়া অপ্রয়োজনীয় এবং কিছুটা অবমাননা করো অবশ্যই। আশা করব পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক যেন শত্রু বা শত্রু আমার বন্ধু বা মুসলিম ভ্রাতৃত্ববোধ এইসব স্ট্রিট ডিপ্লোমেসি দিয়ে মীমাংসিত না হয়। যারা আমাদের দেশে জেনোসাইড ও গণহত্যা চালিয়েছে তারা আমাদের ভাই বা বন্ধু কোনো কিছুই হতে পারে না। আমাদের বন্ধুত্ব চাইলে পাকিস্তানকে করতে হবে তা আমি অলরেডি বলে দিয়েছি। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিঃশর্তভাবে আমাদের কাছে ক্ষমা চেতে হবে, যেটা ইসাকদার অলরেডি বলে দিয়েছেন। তারা নাকি 2 বার এ কাজ করেছেন, কিন্তু আমার কাছে তার এ বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। সুতরাং পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হলেও অন্যান্য সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আমাদের সরকার আরও বেশি গুরুত্ব আরোপ করবেন এবং এ বিষয়ে যে বিষয়গুলো মূল্যায়ন করা দরকার সে বিষয়গুলো মূল্যায়নের পরবর্তীতে পাকিস্তানের সাথে সম্পর্ক পরবর্তীতে কোন দিকে নেওয়া উচিত বা কতটুকু রাখা উচিত সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।